This is lecture number 5, and the topic is electrochemistry. So, আমার নাম শুভদীপ মন্ডল, and I'm a PhD student at Department of Chemistry, IIT Kanpur. ওকে, সো লাস্ট লেকচারে আমরা ডিসকাস করছিলাম, মানে জাস্ট আমরা লাস্টে ডিসকাস করছিলাম যে কন্ডাক্টেন্স অফ ইলেকট্রোলাইটিক সলিউশন, মানে কোনো সলিউশনের মধ্যে, কোনো সলভেন্টের মধ্যে, মানে আমরা যদি ইলেকট্রোলাইট যদি অ্যাড করি, তাহলে যেমন ওয়াটারের মধ্যে আমি যদি কোনো ইলেকট্রোলাইট অ্যাড করি, তাহলে সেটা ডিসলভ হয়ে ক্যাটায়ন এবং অ্যানায়ন প্রডিউস করে। তো সেই ক্যাটায়ন এবং অ্যানায়ন এরপর কারেন্ট ফ্লো করতে পারে, মানে ক্যাটায়ন এবং অ্যানায়ন যখন ফ্লো সলিউশনের মধ্যে দিয়ে যায়, তখন কারেন্ট আমরা পেতে পারি আউটপুট হিসাবে। তো তো ওই যে কন্ডাক্টেন্স, মানে ক্যাটায়ন এবং অ্যানায়ন কি করে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে, সেটা নিয়ে আমি ডিসকাস করব। সো ফার্স্ট ইজ শুরু করা যাক রেজিস্ট্যান্স দিয়ে, কনসেপ্ট অফ রেজিস্ট্যান্স। মানে এমনি আমাদের ইলেকট্রিসিটির ক্ষেত্রে কি হয়, মানে কোনো একটা মেটালিক ওয়্যার যদি আমার কাছে থাকে, সেই ওয়্যারের মধ্য দিয়ে যদি যখন কারেন্ট বা ইলেকট্রন ফ্লো হয়, তখন ইলেকট্রন ফ্লো তো একবারে মানে স্মুথলি তো ফ্লো হয় না। তার একটা রেজিস্ট্যান্স অনুভব করে, ফিল করে। ইলেকট্রন যখন ফ্লো হয় কোনো একটা তারের মধ্য দিয়ে বা ওয়্যারের মধ্য দিয়ে, তখন তারা রেজিস্ট্যান্স ফিল করে। সেই সেই রেজিস্ট্যান্সকে আমরা যদি আর বলি, এটা হচ্ছে রেজিস্ট্যান্স। ওকে, তো এই যে রেজিস্ট্যান্স যেটা ফিল করে, এর ইউনিট কি? রেজিস্ট্যান্স এর ইউনিট হচ্ছে ওহম। ওহম, এবং এটার সাইন হচ্ছে ক্যাপিটাল ওমেগা, এরকম। ওকে, তো এই যে রেজিস্ট্যান্স যে ফিল করছে, তো রেজিস্ট্যান্স হবে প্রপোর্শনাল অফ এল বাই এ। ওকে, যেখানে এলটা কি? এল হচ্ছে লেন্থ অফ দ্য ওয়্যার, আর এ হচ্ছে এরিয়া বা ক্রস সেকশন অফ দ্য ওয়্যার। ওকে, তো এই প্রপোর্শনালিটি থেকে, মানে এই যে কোনো তারের মধ্য দিয়ে বা ওয়্যারের মধ্য দিয়ে যখন ইলেকট্রন বা কারেন্ট ফ্লো হয়, তখন যে রেজিস্ট্যান্স যে ফিল করে, সেই রেজিস্ট্যান্স হবে তারটা কতটা লম্বা তার লেন্থের সাথে প্রপোর্শনাল। মানে লেন্থ যদি বেশি হয়, তাহলে সে বেশি রেজিস্ট্যান্স ফিল করবে। আর ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য এরিয়া, যদি এরিয়া যত কম হবে, তত সে বেশি রেজিস্ট্যান্স অনুভব করবে। তো এটাকে যদি প্রপোর্শনাল থেকে যদি আমরা ইকুয়ালিটিতে কনভার্ট করি, তবে সেটা হবে আর ইকুয়াল টু সাম প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, যেটাকে আমরা বলি রো টাইমস এল বাই এ। যেখানে এই রোটাকে বলা হয় রেজিস্টিভিটি or specific resistance. ওকে, তো রোটাকে আমরা কিভাবে লিখতে পারি? রো ইকুয়াল টু কি হবে? আর টাইমস এ বাই এল। ওকে, নাও যদি যখন এ যদি ইউনিট হয়, মানে এ ইকুয়াল টু যদি 1 হয়, লেটস সে সেন্টিমিটার স্কয়ার ইউনিটে, এবং এর ইকুয়াল টু যদি 1 সেন্টিমিটার হয়, মানে সিজিএস ইউনিট আমি যদি লিখি, তখন রো ইকুয়াল টু আর হয়ে যাবে, তাই তো? তো তার মানে কি? মানে যদি কোনো মেটালিক ওয়্যার, তার ক্রস সেকশন বা এরিয়া যদি 1 বা ইউনিটি হয়, এবং তার লেন্থ অফ দ্য ওয়্যার যদি ইউনিটি হয়, তাহলে সেই তারের মধ্য দিয়ে যে রেজিস্ট্যান্স যে ফিল করছে, সেটাই হয়ে যাবে তার স্পেসিফিক রেজিস্ট্যান্স বা রেজিস্টিভিটি ভ্যালু। ওকে, তো তো এর ইউনিট কি হবে? রো এর যে ইউনিট, সেটা কি? আর এর ইউনিট তো ওহম। আর এর ইউনিট কি? সেন্টিমিটার স্কয়ার। আর এল এর ইউনিট লেটস সে সেন্টিমিটার। তো এটা কি হয়ে যাবে? ওহম সেন্টিমিটার। ওকে, তাহলে রো এর বা স্পেসিফিক রেজিস্ট্যান্স বা রেজিস্টিভিটির ইউনিট হয়ে যাবে ওহম সেন্টিমিটার বা ওহম মিটার, এরকম।
or ohm meter. ওকে? নাও এটা তো রেজিস্ট্যান্স ছিল। রেজিস্ট্যান্স মানে কি? বাধাপ্রাপ্ত। মানে যখন ইলেকট্রন যখন ফ্লো করছে ওয়্যারের মধ্য দিয়ে, তখন সেই ফ্লো করার এগেইনস্ট এ যে সে বাধা পাচ্ছে সেটাই হচ্ছে রেজিস্ট্যান্স। ওকে? তো এর যে অপোজিট মানে কতটা স্মুথলি সে ফ্লো করতে পারছে, মানে এর যদি আমি রেজিস্ট্যান্স এর যদি ইনভার্স নিই, অপোজিট নিই, তাহলে সেটা হবে কন্ডাক্ট্যান্স। মানে কতটা স্মুথলি ওই কারেন্ট ওই ওয়্যারের মধ্য দিয়ে ফ্লো করতে পারছে। ওকে? তো কন্ডাক্ট্যান্স হবে মানে কন্ডাক্ট্যান্স যেটার, সেটা হবে রেজিস্ট্যান্স এর অপোজিট মানে ইনভার্স। ওকে? তো রেজিস্ট্যান্স এর, তো এটাকে যদি আমি এক্সপ্রেস করি, রেজিস্ট্যান্স কি ছিল? রো টাইমস L/M। তো এটা যদি 1/R নিই, যেটা আমরা G বলছি, কন্ডাক্ট্যান্স আমরা G দিয়ে ডিফাইন করছি ধরা যাক। তো G ইকুয়াল টু কি হবে? 1/ρ টাইমস A/L, তাই কি? তো G ইকুয়াল টু 1/ρ কে আমরা বলছি কাপ্পা। কাপ্পা টাইমস A/L। তো এটা হয়ে যাবে কন্ডাক্ট্যান্স। ওকে? তো এখানে G টা হচ্ছে কন্ডাক্ট্যান্স। ওকে? তো G এর ইউনিটটা কি? ইউনিট অফ G সেটা কি? 1/R মানে ইনভার্স অফ রেজিস্ট্যান্স। মানে কি? এটা ওহম ইনভার্স। ওহম ইনভার্স তাকে এরকম ভাবে ডিফাইন করা হয়, ওহম ইনভার্স, অথবা এর ইউনিটকে বলা হয় সিমেন্স। এস, যেটাকে এস দিয়ে ডিফাইন করা হয়। ওকে? আর ওহম ইনভার্সকে আবার মো ও বলা হয়, MHO। ওকে? তো এটা হয়ে গেল ইউনিট অফ জি। তো আর এই যে কাপ্পা, কাপ্পাটাকে কি বলা হয়? কাপ্পা বলা হয় যে স্পেসিফিক কন্ডাক্ট্যান্স বা কন্ডাক্টিভিটি। তো কাপ্পা ইকুয়াল টু হচ্ছে জি টাইমস L/A। ওকে? নাও এখন সিমিলারলি যদি L ইকুয়াল টু 1 সেন্টিমিটার হয় লেটস সে, এবং A ইকুয়াল টু 1 সেন্টিমিটার স্কোয়ার হয়, তাহলে কাপ্পা ইকুয়াল টু জি হয়ে যাবে। ফর ফর if L ইকুয়াল টু 1 সেন্টিমিটার এবং A ইকুয়াল টু যদি 1 সেন্টিমিটার স্কোয়ার পাই, তখন কাপ্পা ইকুয়াল টু জি হয়ে যাবে। মানে কি? যদি ওই মেটালিক ওয়্যারটার লেন্থ যদি ইউনিটি হয় এবং তার এরিয়া অফ ক্রস সেকশন যদি ইউনিটি হয়, তাহলে তার যে কন্ডাক্ট্যান্স এর যে ভ্যালু সেটাই হয়ে যাবে তার স্পেসিফিক কন্ডাক্ট্যান্স বা কন্ডাক্টিভিটি। ওকে? নাও এই স্পেসিফিক কন্ডাক্ট্যান্স বা কন্ডাক্টিভিটির ইউনিট কি? তো এটার ইউনিট হবে যে জি। জি এর ইউনিট কি? ওহম ইনভার্স, তাই তো? আর এল হচ্ছে সেন্টিমিটার, আর এ হচ্ছে সেন্টিমিটার স্কোয়ার। তাহলে কি হয়ে যাবে? ওহম ইনভার্স সেন্টিমিটার ইনভার্স। ওকে? তো এটাকে কিভাবে লেখা হয়? ওহম ইনভার্স এরকম, দেন সেন্টিমিটার ইনভার্স। সিমিলারলি এসআই ইউনিটে কি হয়ে যাবে? এটা ওহম ইনভার্স মিটার ইনভার্স। আবার ওহম ইনভার্স কে কি লেখা হয়? সিমেন্স। তো সিমেন্স সেন্টিমিটার ইনভার্স অথবা সিমেন্স মিটার ইনভার্স। ওকে? যেটাকে ক্যাপিটাল এস দ্বারা ডিনোট করা হয়। তো এটা হয়ে যাবে তার ইউনিট। ওকে?
তো কাপ্পা হলো স্পেসিফিক কন্ডাক্ট্যান্স বা কন্ডাক্টিভিটি। মানে কোনো একটা মেটালিক ওয়্যারের যদি লেংথ ইউনিটি হয় এবং তার এরিয়া অফ ক্রস সেকশন যদি ইউনিটি হয়, তাহলে তার যে কন্ডাক্ট্যান্স এর ভ্যালু সেটাই হয়ে যাবে তার স্পেসিফিক কন্ডাক্ট্যান্স বা কন্ডাক্টিভিটির ভ্যালু। ঠিক নাও এই যে কন্ডাক্ট্যান্স এর যে ভ্যালু মানে ম্যাগনিটিউড অফ দ্য কন্ডাক্টিভিটি, তো কোন মেটালিক ওয়্যারের যদি আমরা ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটির ক্ষেত্রে দেখি, তাহলে কোন মেটালিক ওয়্যারের মধ্য দিয়ে আ বেশি মানে স্মুথলি ইলেকট্রন বা কারেন্ট ফ্লো করতে পারবেন, সেটা কার উপর ডিপেন্ড করে? মানে ওই যে তারটা সেটা বা ওয়্যারটা সেটা কি মেটেরিয়াল দিয়ে তৈরি তার উপর, তাই তো? যেরকম সিলভার ওয়্যার বেশি আ গুড কন্ডাক্টর মানে কারেন্ট বা ইলেকট্রন সেখানে স্মুথলি ফ্লো করতে পারে। বা অন্য মেটেরিয়াল যদি দিয়ে যদি ওই ওয়্যারটা তৈরি হয় তাহলে সেটা গুড কন্ডাক্টর হিসেবে কাজ করতে পারে না। তার মানে এই যে কন্ডাক্টিভিটির যে বিহেভিয়ার মানে ম্যাগনিটিউড অফ দ্য কন্ডাক্টিভিটি সেটা কিন্তু কোন মেটেরিয়াল দিয়ে জিনিসটা তৈরি মানে ওয়্যারটা তৈরি তার উপর ডিপেন্ড করে। মানে বেসিক্যালি ম্যাগনিটিউড অফ কন্ডাক্টিভিটি ডিপেন্ডস অন দ্য নেচার অফ দ্য মেটেরিয়াল। ওকে? তো এটার উপর ডিপেন্ড করে মানে কোন মেটেরিয়াল দিয়ে সেই জিনিসটা তৈরি মানে ওয়্যার যদি তৈরি হয় তো সেটার উপর ডিপেন্ড করে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি মানে কন্ডাক্টরকে বেসিক্যালি ৩ ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কন্ডাক্টর মানে যেটা গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি, কন্ডাক্টর মানে যেটা মেটালিক ওয়্যার বা মেটাল দিয়ে যেগুলো তৈরি হয় সেগুলো গুড কন্ডাক্টর অফ কন্ডাক্ট গুড ইলেকট্রিক গুড কারেন্ট মানে এটা হচ্ছে ইলেকট্রন বা কারেন্ট ফ্লো এটার মধ্যে থেকে খুব ভালো হয়, স্মুথ হয়। তো সেটা হচ্ছে কন্ডাক্টর তাদেরকে বলি। সেকেন্ড হচ্ছে ইনসুলেটর। ইনসুলেটর হচ্ছে তারা যাদের মধ্য দিয়ে ইলেকট্রন ফ্লো করতে পারে না। মানে এরা গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি হয় না। তারা হচ্ছে ইনসুলেটর এবং ইনসুলেটর যেরকম কিছু নন মেটাল আছে মানে গ্লাস, সেরামিকস এরা ইনসুলেটর হিসেবে কাজ করতে পারেন। মানে এদের মধ্য দিয়ে গ্লাস, সেরামিকস এদের মধ্য দিয়ে ইলেকট্রন বা কারেন্ট ফ্লো হয় না। থার্ড হচ্ছে সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টর হচ্ছে এদের নেচারটা এটা হচ্ছে আ এই যে কন্ডাক্টর আর ইনসুলেটর এদের মাঝখানে ঠিক। মানে কি এদের মধ্যে এই যে ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ড তাদের মধ্যে একটা গ্যাপ থাকে। তো আমরা যদি এবার আ সেটাকে টেম্পারেচার ইনক্রিজ করি তো ভ্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে যায় এবং আ তখন ইলেকট্রন ফ্লো করতে পারে। মানে যেমন কিছু অ্যালয় আছে যেরকম গ্যালিয়াম ডোপড মেটাল মানে গ্যালিয়াম আর্সেনিক, সিলিকন, অ্যালুমিনিয়াম এরা কিন্তু সেমিকন্ডাক্টর হিসেবে কাজ করতে পারে। মানে এদের কন্ডাক্ট্যান্স প্রপার্টিটা কন্ডাক্টর এবং ইনসুলেটরের ঠিক মাঝামাঝি। ওকে? তো তার জন্য এদেরকে বলা হয় সেমিকন্ডাক্টর। আরেকটা আ আছে যেটা হচ্ছে সুপার কন্ডাক্টর। সুপার কন্ডাক্টর কারা? মানে সুপার কন্ডাক্টর হচ্ছে যাদের কন্ডাক্ট্যান্স প্রপার্টিটা মানে যাদের মধ্য দিয়ে কারেন্ট বা ইলেকট্রন ফ্লো হয় উইথ 0 রেজিস্ট্যান্স মানে তার কন্ডাক্ট্যান্সটা হচ্ছে ইনফিনিট। তো এদের হচ্ছে প্রপার্টিটা খুব ইন্টারেস্টিং। মানে এটা হচ্ছে ইনফাইনাইট কন্ডাক্ট্যান্স অফ ইলেকট্রিসিটি, ইনফাইনাইট ওকে। তো এই সুপার কন্ডাক্টর খুবই ইউজফুল। কারণ কি? এদের মধ্য দিয়ে যখন কারেন্ট বা ইলেকট্রন ফ্লো হয়
তখন কারেন্টের কোনো ওয়েস্ট হয় না। কারণ ইলেকট্রন ফ্লো হয় উইথ 0 রেজিস্ট্যান্স বা ইনফাইনাইট কন্ডাক্ট্যান্স এ। ওকে? তো যেরকম লো টেম্পারেচারে যেরকম ধরা যাক যে 0 থেকে 15 কেলভিন লো টেম্পারেচারে কিছু সুপার কন্ডাক্টর আছে যেরকম কিছু সেরামিক মেটেরিয়াল আ মানে মেটাল এবং তার অ্যালয় কিছু লো টেম্পারেচারে সুপার কন্ডাক্টিভিটি দেখায়। ওকে? এবং লো মানে আমরা বলছি 0 থেকে 15 কেলভিন মানে খুব লো আরকি। বাট সুপার কন্ডাক্টর তখন বেশি ইউজফুল হবে যখন আমরা রুম টেম্পারেচারে কোনো সুপার কন্ডাক্টিভিটি দেখাবে সেটা। তো কিছু মানে অনেক রিসার্চ হয় যেখানে এই রুম টেম্পারেচার সুপার কন্ডাক্টর নিয়ে প্রচুর রিসার্চ হয়। মানে কিভাবে কোনো একটা মেটেরিয়াল আমরা ডিসকভার করতে পারবো যেটা রুম টেম্পারেচার বা তার কাছাকাছি টেম্পারেচারে সুপার কন্ডাক্টিভিটি প্রপার্টি দেখাবে। তো হাইয়েস্ট যে টেম্পারেচারে পাওয়া গেছে সেটা হচ্ছে 150 কেলভিন। 150 কেলভিন টেম্পারেচারে কিছু আ মিক্সড অক্সাইড আছে যারা সুপার কন্ডাক্টিভিটি দেখায়। ওকে? তো এটা খুব ইন্টারেস্টিং সুপার কন্ডাক্টর। দেন নেক্সট হচ্ছে মানে ইলেকট্রিক্যাল কন্ডাক্টর কোনো একটা মেটালের বা কন্ডাক্টরের মধ্য দিয়ে যখন ইলেকট্রন বা কারেন্ট ফ্লো হয়, তো সেটাকে আমরা বলি ইলেকট্রিক্যাল কন্ডাক্ট্যান্স, তাই তো? মানে তো ইলেকট্রিক্যাল কন্ডাক্ট্যান্স হচ্ছে কোনো একটা আ কন্ডাক্টর বা মেটালের মধ্য দিয়ে যখন ইলেকট্রন বা কারেন্ট ফ্লো হয়, সেটাকে আমরা বলি ইলেকট্রিক্যাল কন্ডাক্ট্যান্স। তো বা ইলেকট্রিক্যাল কন্ডাক্ট্যান্স। তো ইলেকট্রিক্যাল বা এই যে ইলেকট্রনিক কন্ডাক্ট্যান্স সেটা কি বিষয়ের উপর ডিপেন্ড করে? তো ১ নম্বর হচ্ছে যে নেচার অ্যান্ড দ্য স্ট্রাকচার অফ দ্য মেটাল মানে ওই যে কন্ডাক্টরের মধ্য দিয়ে যে ইলেকট্রন ফ্লো হচ্ছে সেটা কি মেটাল বা তার প্রপার্টিজ কি, তার বিহেভিয়ার কি? তো সেই কি মেটাল দিয়ে তৈরি সেটার উপর ফার্স্ট ডিপেন্ড করবে। ওকে? সো নেচার অফ দ্য মেটেরিয়াল। 2nd হচ্ছে যে নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন পার অ্যাটম মানে কোন একটা অ্যাটমে মানে ওই যে আ কন্ডাক্টরটা আছে তো তার কন্ডাক্টরটা যে মেটাল দিয়ে তৈরি সেই অ্যাটমের ভ্যালেন্স ইলেকট্রন কতগুলো? মানে যদি ইলেকট্রনের সংখ্যা যদি বেশি হয় তাহলে সেটা গুড কন্ডাক্টিভিটি দেখাবে। কারণ ফ্রি ইলেকট্রন তার কাছে প্রচুর থাকবে। তো ফ্রি ইলেকট্রন থাকার জন্য সেটা আ আমি যদি ভোল্টেজ এপ্লাই করি তাহলে এক সাইড থেকে অপর সাইডে ফ্রি ইলেকট্রন সহজেই প্রবাহ হতে পারবে, ফ্লো করতে পারবে। তো এই যে নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রনের উপরেও কিন্তু ডিপেন্ড করে। ওকে? 3rd হচ্ছে যে টেম্পারেচার। টেম্পারেচার মানে কোন টেম্পারেচারে আমরা আ যাচ্ছে ইলেকট্রনটা সেটার উপর ডিপেন্ড কিভাবে ডিপেন্ড করে? মানে ইলেকট্রনিক কন্ডাক্ট্যান্স ব্যাপারটা কি? মানে আমরা আমাদের কাছে একটা তার আছে, মানে ওয়্যার আছে, মেটালিক ওয়্যার আছে ধরা যাক। তো সেটাকে আমরা ভোল্টেজ এপ্লাই করেছি। মানে লেফট সাইড এবং রাইট সাইডে আমরা ভোল্টেজ এপ্লাই করেছি, পজিটিভ ভোল্টেজ এবং নেগেটিভ ভোল্টেজ। তো নেগেটিভ ভোল্টেজ থেকে পজিটিভ ভোল্টেজের দিকে যে কি হবে ইলেকট্রন ফ্লো করবে এবং তার অপোজিট দিকে কারেন্ট ফ্লো করে। তাই তো? তো এটাই হচ্ছে বেসিক্যালি ইলেকট্রনিক কন্ডাক্ট্যান্স। তো এখন কি হয় ওই ওয়্যারের মধ্য দিয়ে ইলেকট্রন ফ্লো করছে। ভোল্টেজ এপ্লাই করার ফলে নেগেটিভ থেকে পজিটিভ ইলেকট্রোডের দিকে আ মানে নেগেটিভ থেকে পজিটিভ ভোল্টেজের দিকে পোটেনশিয়াল এর দিকে সেই ইলেকট্রনটা ফ্লো করছে। তো এখন টেম্পারেচার যদি আমি ইনক্রিজ করি, মানে ধরা যাক এটা T1 টেম্পারেচারে একটা ইলেকট্রন ওরকম ফ্লো করছিল। এখন টেম্পারেচার যদি আমি ইনক্রিজ করি, তাহলে ওই যে ইলেকট্রন যে ফ্লো করার যে পাথওয়ে মানে ইলেকট্রনটা যেভাবে নেগেটিভ থেকে পজিটিভ পোটেনশিয়াল এর দিকে ফ্লো করছে, সেটা অনেক র‍্যান্ডমলি ফ্লো করবে, তাই তো? মানে কি? তার মোশনটা অনেক র‍্যান্ডম হয়ে গেছে টেম্পারেচার ইনক্রিজ করার ফলে। তার ফলে কি হবে? যখন সেটা র‍্যান্ডমলি মুভ করছে মানে ১ম এ এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, র‍্যান্ডমলি যখন ফ্লো করছে, তখন সে ওই যে
মেটালিক ওয়্যারের মধ্যে যে নিউক্লিয়াস আছে সেটা তো পজিটিভলি চার্জ। তো সেটার সাথে ও কলিশন করছে যাওয়ার পথে। তার ফলে সে অতটা স্মুথলি ফ্লো করতে পারছে না একটা সাইড থেকে অপর সাইডে। ওকে? তার জন্য কি হয়? টেম্পারেচার যদি আমি ইনক্রিজ করি তাহলে ইলেকট্রনিক কন্ডাক্টেন্স মানে ইলেকট্রন বা কারেন্টের যে ফ্লো বা তার যে কন্ডাক্টেন্স সেটা কিন্তু ডিক্রিজ হয়। ওকে? তো ইলেকট্রনিক কন্ডাক্টেন্স decreases with increase in temperature. ওকে? কারণ কি ব্যাপারটা কি হচ্ছে? তো ধরা যাক এটা নেগেটিভ পোটেনশিয়াল, এটা হচ্ছে পজিটিভ পোটেনশিয়াল। ওকে? তো নেগেটিভ পোটেনশিয়াল থেকে ইলেকট্রন পজিটিভ পোটেনশিয়াল এর দিকে যাচ্ছে। ধরা যাক এখানে অনেক নিউক্লিয়াসও থাকবে, তাই তো? ধরা যাক এটা নিউক্লিয়াস আছে। তো যখন টেম্পারেচার লো ছিল, তখন ধরা যাক ইলেকট্রনটা একটা স্ট্রেইট পাথ ফলো করছিল। আমি জাস্ট অ্যাজিউম করছি। ওকে? এখন টেম্পারেচার যখন আমি ইনক্রিজ করে দিয়েছি, তখন মোশনটা কি হয়ে গেছে এখন? তখন মোশনটা এরকমভাবে সে যাচ্ছে মানে তার মোশনটা এখন র‍্যান্ডমলি হয়ে যাবে, তাই তো? কারণ কি টেম্পারেচার ইনক্রিজ করার ফলে তার ভেলোসিটি ইনক্রিজ হচ্ছে। ভেলোসিটি ইনক্রিজ হওয়ার ফলে কি তার মোশনটা অনেকটা র‍্যান্ডম হয়ে যাবে। তো এখন নিউক্লিয়াস তো সেই আগের জায়গাতেই আছে। তো মোশন র‍্যান্ডম হয়ে যাওয়ার ফলে সে ইলেকট্রনটা মানে ইলেকট্রন ওই নিউক্লিয়াসের সাথে বারবার কলিশন করে বা নিজেদের মধ্যেও কলিশন করছে। তার ফলে কি হচ্ছে? সেটা স্মুথ ফ্লো করতে পারছে না একটা সাইড থেকে অপর সাইডে। ওকে? তার জন্য ইলেকট্রিক্যাল কন্ডাক্ট্যান্স ডিক্রিজ করছে উইথ ইনক্রিজ ইন টেম্পারেচার। ওকে? নাও এটা গেল ইলেকট্রনিক কন্ডাক্ট্যান্স মানে আবার আরেকটা জিনিস আছে যে যখন ইলেকট্রনটা একটা সাইড থেকে অপর সাইডে ফ্লো করছে, তখন ওই যে মেটালিক ওয়্যার তার কিন্তু কনফিগারেশন এর কোনো চেঞ্জ হচ্ছে না। ওকে? তো এটা একটা ইম্পোর্টেন্ট প্রপার্টি। যে ইলেকট্রন যখন একটা সাইড থেকে অপর সাইডে ফ্লো করছে, মেটালিক কন্ডাক্টর এর কম্পোজিশন কিন্তু আনচেঞ্জ থাকে। ওকে? সো ওকে? নাও নেক্সট হচ্ছে আয়নিক কন্ডাক্ট্যান্স মানে আ এই যে এতক্ষণ পর্যন্ত যে মেটালিক ওয়্যার এর মধ্যে যে ইলেকট্রন ফ্লো করছিল সেটা ইলেকট্রনিক কন্ডাক্ট্যান্স মানে ইলেকট্রন ফ্লো করার ফলে আমরা কন্ডাক্ট্যান্স দেখতে পাচ্ছি। তার জন্য সেটা ইলেকট্রনিক কন্ডাক্ট্যান্স। এখন নেক্সট হচ্ছে আয়নিক কন্ডাক্ট্যান্স মানে কি? আয়ন ফ্লো করছে সলিউশন এর মধ্য দিয়ে তার ফলে আমরা কন্ডাক্ট্যান্স মেজার করছি। সেটা হচ্ছে আয়নিক কন্ডাক্ট্যান্স। তো আয়নিক কন্ডাক্ট্যান্স হচ্ছে ব্যাপারটা হচ্ছে যে কোন সলিউশন এর মধ্যে ইলেক্ট্রোলাইট আছে। মানে আমি কোন ওয়াটারের ধরা যায় aqueous সলিউশন এর মধ্যে আমি কোন ইলেক্ট্রোলাইট এড করেছি। ইলেক্ট্রোলাইট এড করার ফলে সেটা কি হয়? সেটা ডিসলভ হয়ে ক্যাটায়ন এবং অ্যানায়ন প্রোডিউস করবে। তো ক্যাটায়ন এবং অ্যানায়ন যখন সলিউশন এর মধ্যে মুভ করছে তখন তার তো চার্জ আছে। ক্যাটায়ন যেরকম পজিটিভলি চার্জড, অ্যানায়ন তেমনি নেগেটিভলি চার্জড। তো সেই সলিউশন এর মধ্যে যদি আমি পোটেনশিয়াল এড করি তাহলে একটা সাইড থেকে অপর সাইডে পজিটিভ আয়ন মুভ করবে এবং আরেকটা সাইড থেকে অপোজিট সাইডে নেগেটিভ আয়ন মুভ করবে।
সে আয়নস মুভ করার ফলে যে আমরা যে কন্ডাক্টেন্স দেখতে পাবো বা মেজার করবো, সেটা হচ্ছে আয়নিক কন্ডাক্টেন্স। ওকে? সো এটা বেসিক্যালি আয়নস আর রেসপন্সিবল ফর। যেরকম আমরা জানি যে যখন পিওর ওয়াটার মানে পিওর H2O যদি থাকে, সেটাও কিন্তু সেলফ ডিসোসিয়েট হয়ে H+ এবং OH- আয়নে পরিণত করে কিছুটা পরিমাণ, অল্প পরিমাণ। তো এই H+ এবং OH- আয়ন প্রডিউস করার ফলে পিওর ওয়াটারের মধ্যেও কিন্তু আমরা কন্ডাক্টেন্স দেখতে পাই। সেটা তার ম্যাগনিটিউডটা খুব অল্প, বাট তার কন্ডাক্টেন্স আমরা দেখতে পাই। ওকে? তো এটা একটা খুব ইন্টারেস্টিং, মানে এটা খুব ভাবনার বিষয় যে আমাদের কাছে ধরে যাক একটা পিওর H2O মানে জাস্ট জল আছে। তো জল তো জাস্ট জলের কি ফর্মুলা কি? জাস্ট H2O। তার মধ্যে তো কোনো আয়ন দিচ্ছি না আমি। তা সত্ত্বেও আমরা যদি জলের মধ্যে যদি তার পিওর ওয়াটারের মধ্যে যদি কন্ডাক্টেন্স আমরা মেজার করি, তাহলে আমরা দেখতে পাবো যে তার কন্ডাক্টেন্স এর ভ্যালু হচ্ছে যে তার যে কন্ডাক্টিভিটি বা কাপ্পা, তার ভ্যালু আমরা পাবো 3.5 টাইমস 10⁻⁵ সিমেন্স মিটার ইনভার্স। ওকে? এটা হচ্ছে তার কন্ডাক্টিভিটির ভ্যালু পিওর ওয়াটারের। তো এটা আমরা কি করে দেখতে পাচ্ছি? এর ম্যাগনিটিউডটা খুব অল্প, মানে 10⁻⁵ অর্ডারের। বাট তা সত্ত্বেও আমরা একটা কন্ডাক্টেন্স দেখতে পাচ্ছি। তো কো জলের মধ্যে পিওর ওয়াটারের মধ্যে কি এমন হচ্ছে, মানে কি মেকানিজম হচ্ছে যার ফলে আমরা কন্ডাক্টেন্স দেখতে পাচ্ছি। ওকে? তো এটা খুব ইন্টারেস্টিং। তো তার এক্সপ্লেনেশনটা কি? এক্সপ্লেনেশন হচ্ছে যে পিওর ওয়াটার নিলেও পিওর ওয়াটারের মধ্যে সেলফ ডিসোসিয়েট হয়ে সে কিছুটা পরিমাণ H+ এবং OH- আয়ন প্রডিউস করে। তো এই OH- এবং H+ আয়ন প্রোটন এবং হাইড্রোনিয়াম আয়নের কন্ডাক্টেন্স এর ফলে আমরা কন্ডাক্টিভিটি দেখতে পাই। ওকে? তো এর যে কনসেনট্রেশন থাকে পিওর ওয়াটারের মধ্যে যে H+ বা হাইড্রোনিয়াম আয়নের যে কনসেনট্রেশন সেটা কি 10⁻⁷ মোলার। ওকে? আর OH- এর কনসেনট্রেশন হলো 10⁻⁷ মোল। তার জন্য পিওর ওয়াটারের যে পিএইচ সেটা কি ৭ হয়। কেন? কারণ পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ 10 H+। পিএইচ এর ফর্মুলা কি? মাইনাস লগ ইন 10 বেস কনসেন্ট্রেশন অফ H+। তো যেহেতু কনসেন্ট্রেশন অফ H+ 10⁻⁷, তো এটাকে 10⁻⁷, তো লগ এর রুট অনুযায়ী এই -7 টা আগে চলে আসবে। তো -7 হচ্ছে +7 log 10, 10 এটা ইকুয়াল টু কি ভাই 1/7। তার জন্য pH ইকুয়াল টু 7 পিওর ওয়াটারের। ওকে? তো এই যে সেলফ ডিসোসিয়েশন অফ ওয়াটারের জন্য আমরা পিওর ওয়াটারেও কিছু লো কন্ডাক্টিভিটি আমরা দেখতে পাই। ওকে? তো মেইন যে মেসেজ আয়নিক কন্ডাক্টেন্সেস সেটা কি? মানে সলিউশনের মধ্যে ক্যাটায়ন এবং অ্যানায়নস আছে, তারা মুভ করে। তো তাদের মুভমেন্টের ফলে আমরা যে কন্ডাক্টেন্স দেখতে পাই সেটাই হচ্ছে আয়নিক কন্ডাক্টেন্স। তো আয়নিক কন্ডাক্টেন্স কি বিষয়ের উপর ডিপেন্ড করে? ফার্স্ট হচ্ছে যে নেচার অফ দ্য ইলেকট্রোলাইট অ্যাডেড। মানে আমি ধরা যাক ওয়াটারের সাথে আমি NaCl এড করলাম আর ওয়াটারের সাথে আমি ম্যাগনেসিয়াম ক্লোরাইড MgCl2 এড করলাম। তো তাদের মধ্যে তো কন্ডাক্টেন্স এর ডিফারেন্ট হবে না? তো কি ইলেকট্রোলাইট আমরা এড করলাম তার উপর কিন্তু ডিপেন্ড করবে আয়নিক কন্ডাক্টেন্স এর ভ্যালু। কেন? কারণ ওয়াটারের মধ্যে আমি যখন NaCl এড করি তখন Na+ এবং Cl- আয়ন প্রডিউস হয়। তাই তো? NaCl যখন এড করি তখন Na+ প্লাস Cl-। বাট আমি যদি MgCl2 ম্যাগনেসিয়াম ক্লোরাইড এড করি তখন Mg2+ এবং 2Cl- প্রডিউস করে, রিজলভ। তো এই Na+ আয়ন জলের মধ্যে কিভাবে সলভেটেড হয়ে থাকছে এবং তার মুভমেন্টটা, এবং Mg2+ আয়ন ওয়াটারের সাথে কিভাবে সলভেটেড হয়ে থাকছে এবং তার যে মুভমেন্টটা সেটা কিন্তু ডিফারেন্ট। তাই তো? তাদের তো এই যে Na+ এর চারিদিকে ওয়াটার কিভাবে সলভেট করে রাখবে, তাকে ঘিরে রাখবে এবং ওয়াটারের মধ্যে দিয়ে Na+ যেভাবে মুভ করবে,
Mg2+ তো সেইভাবে মুভ করবে না। তো তার মুভমেন্টের ডিফারেন্সের ফলে কন্ডাক্টিভিটিরও ভ্যালুটা আমরা ডিফারেন্স দেখতে পাই। তার জন্য কন্ডাক্টিভিটির যে ভ্যালু, ম্যাগনিটিউড অফ কন্ডাক্টিভিটি বা কন্ডাক্টেন্স যে প্রপার্টি, সেটা কিন্তু নেচার অফ ইলেকট্রোলাইটের উপর ডিপেন্ড করবে। ওকে? সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে সাইজ অফ দ্য আয়ন প্রোডিউসড এবং তাদের সলভেশন। মানে এই যে ওয়াটারের মধ্যে আমি NaCl দিলাম, সেটা Na+ এবং Cl- আয়ন প্রোডিউস করছে। আবার ওয়াটারের মধ্যে আমি ম্যাগনেসিয়াম ক্লোরাইড দিলাম, সেটা ম্যাগনেসিয়াম 2+ এবং 2Cl- প্রোডিউস করছে। তো Na+ এর সাইজ এবং ম্যাগনেসিয়াম 2+ এর সাইজ কিন্তু ডিফারেন্ট, তাই তো? তো এই যে সাইজ অফ দ্য আয়ন এবং তাদের যে সলভেশন প্রপার্টিজ, মানে ওয়াটার কিভাবে তাদেরকে ঘিরে আছে, তার উপরেও কিন্তু কন্ডাক্টেন্সটা ডিপেন্ড করবে। ওকে? যেরকম ম্যাগনেসিয়াম 2+ এটা তো 2+ চার্জ, মানে পজিটিভ, ডবল পজিটিভ চার্জ। তার চারিদিকে ওয়াটার না অনেক টাইটলি বাউন্ড থাকে। তার ফলে ম্যাগনেসিয়াম 2+ অত সহজে জলের মধ্যে প্রোপাগেট করতে পারে না। তার কন্ডাক্টেন্স এর ভ্যালু কম। তো এজন্যই এই সাইজ অফ দ্য আয়ন এবং তাদের সলভেশন প্রপার্টিজ মানে ওয়াটার কিভাবে তাদেরকে সলভেটেড করে রেখেছে। তাদের সলভেশন প্রপার্টিজ এর উপর কন্ডাক্টিভিটি কিন্তু ডিপেন্ড করবে। থার্ড পয়েন্ট হচ্ছে নেচার অফ দ্য সলভেন্ট অ্যান্ড ভিসকোসিটি। অবশ্যই যে সলভেন্টটা কি, মানে কার মধ্যে আমি ডিজলভ করেছি ইলেকট্রোলাইট, মানে ইলেকট্রোলাইট আমি অ্যাড করেছি। যেরকম ওয়াটারে যদি আমি NaCl অ্যাড করি, সেটা সহজেই ডিজলভ হয়ে Na+ এবং Cl- আয়ন ফুললি ডিসোসিয়েট করে যায়। তারা এরপর কন্ডাক্টেন্স প্রপার্টি দেখাতে পারে। কিন্তু ওয়াটারের বদলে আমি যদি কোনো অর্গানিক সলভেন্ট নিই, তখন সেটা তো NaCl যদি অ্যাড করি তার উপর, তো অর্গানিক সলভেন্টে তো NaCl ডিজলভ করবে না। কারণ Na+ এবং Cl- এর ডিসোসিয়েট হবে না অর্গানিক সলভেন্টে। তার কন্ডাক্টেন্স প্রপার্টি আলাদা হবে। ওকে? তো তার জন্য এই যে নেচার অফ সলভেন্ট এবং তাদের ভিসকোসিটি মানে কি? সলভেন্টটা কতটা ভিসকাস, মানে তার ভিসকাস ড্র্যাগ কতটা। ভিসকাস ড্র্যাগ কি জিনিস? মানে আমি যদি কোনো একটা সলভেন্টের মধ্যে দিয়ে কোনো আয়নস যখন মুভ হবে, মুভ করাটা কতটা সে স্মুথলি মুভ করতে পারছে। মানে এটা বেসিক্যালি রেজিস্ট্যান্স কনসেপ্টের মতো বা ফ্রিকশন কনসেপ্টের মতো। ওকে? যে মানে যখন কোনো আয়ন কোনো একটা সলভেন্টের মধ্যে দিয়ে মুভ করছে, সলিউশনের মধ্যে দিয়ে যখন মুভ করছে, তখন কতটা সে পেছন থেকে ড্র্যাগ অনুভব করছে। ওকে? সেটা হচ্ছে ভিসকাস ড্র্যাগ বলা হয়। যত বেশি ভিসকোসিটি হবে, তার ভিসকাস ড্র্যাগটা তত বেশি হবে, মানে তাকে আটকে রাখবে পেছন থেকে। সে অতটা স্মুথলি প্রপাগেট করতে পারবে না। ওকে? তো তার জন্য কন্ডাক্টিভিটির ভ্যালুটা নেচার অফ সলভেন্ট অ্যান্ড ভিসকোসিটি এর উপরও কিন্তু ডিপেন্ড করবে। আর ফোর্থ হচ্ছে কনসেনট্রেশন অফ দ্য ইলেকট্রোলাইট। অবশ্যই, যেমন আমি যদি বেশি ইলেকট্রোলাইট এড করি, তার কন্ডাক্টেন্স বেশি পাবো, এরকম আরকি। মানে কনসেনট্রেশন অফ দ্য ইলেকট্রোলাইট, মানে কতগুলো আয়ন প্রোডিউস হচ্ছে তার উপরে কিন্তু ডিপেন্ড। কনসেনট্রেশন অফ ইলেকট্রোলাইট। ফিফথ হচ্ছে মানে টেম্পারেচার। অবশ্যই, মানে এক্ষেত্রে কি হয়, আমি যদি টেম্পারেচারের উপর কিন্তু আয়নিক কন্ডাক্টেন্স ভালোভাবে ডিপেন্ড করে। কিভাবে? ইলেকট্রনিক কন্ডাক্টেন্স এর ক্ষেত্রে কি হচ্ছিল? টেম্পারেচার ইনক্রিজ করলে ইলেকট্রনিক কন্ডাক্টেন্স ডিক্রিজ করছিল। কারণ টেম্পারেচার ইনক্রিজ করলে তার মুভমেন্টটা অনেকটা র‍্যান্ডম হয়ে যাচ্ছিল। তার ফলে সে ইলেকট্রন সহজে স্মুথলি ফ্লো করতে পারছিল না। তার জন্য তার ইলেকট্রনিক কন্ডাক্টেন্স ডিক্রিজ করছিল। বাট এক্ষেত্রে যখন কোনো একটা আয়ন কোনো সলভেন্টের মধ্য দিয়ে যখন মুভ করছে, তখন আমি বললাম যে তারা সলভেন্টের ভিসকোসিটির জন্য সে একটা ভিসকাস ড্র্যাগ অনুভব করছে, ফিল করছে পেছন থেকে। সে তাকে সামনে যেতে বাধা দিচ্ছে। এখন টেম্পারেচার যদি ইনক্রিজ করি, আমরা জানি ভিসকোসিটি ডিক্রিজ করে। মানে ভিসকাস ড্র্যাগটা কম হয়। তো যত বেশি আমি টেম্পারেচার ইনক্রিজ করব, তার ভিসকাস ড্র্যাগটা অনেকটা কম হতে থাকবে।
তারপরে সে পেছন থেকে অতটা বাধাপ্রাপ্ত পাবে না, অতটা টান সে অনুভব করবে না। সে সহজেই সলিউশনের মধ্যে বা সলভেন্টের মধ্যে সে প্রপাগেট করতে পারবে। ওকে? তার জন্য কি হয়? তার জন্য টেম্পারেচার ইনক্রিজ করলে আয়নিক কন্ডাক্টেন্স কিন্তু ইনক্রিজ হয়। মানে আয়নস এর যে কন্ডাক্টেন্স সেটা ইনক্রিজ হয়। ওকে? সেটা খুব সহজে মুভ করতে পারে। তো টেম্পারেচার ইনক্রিজ করলে the increase in temperature. Okay? তার তো এরপর আরেকটা পয়েন্ট যেটা যে যখন ইলেকট্রনিক কন্ডাক্টেন্স এর ক্ষেত্রে আমি ভোল্টেজ এপ্লাই করলে ইলেকট্রন একদিক থেকে অপর দিকে ফ্লো করছিল। তার ফলে মেটালিক ওয়্যারের কম্পোজিশন এর কিন্তু কোনো চেঞ্জ হচ্ছিল না। বাট এখন সলিউশনের মধ্যে আয়নস কি করে মুভ করে? সলিউশনের মধ্যেও আমি দুটো দিকে পোটেনশিয়াল এড করি। তাই তো? একদিকে পজিটিভ ইলেকট্রন এবং অপরদিকে নেগেটিভ ইলেকট্রন আমি এড করি। তবেই পজিটিভ ইলেকট্রন থেকে নেগেটিভ ইলেকট্রনের দিকে এরকম ক্যাটায়ন মুভ করবে এবং অপরদিকে অ্যানায়নস মুভ করবে। তাই তো? তো এরপর আ মানে আমি যে পোটেনশিয়ালটা এড করছি, আমি যদি এসি ভোল্টেজ এপ্লাই করি, মানে অল্টারনেটিং কারেন্ট বা ডিসি ভোল্টেজ যদি এপ্লাই করি, ডাইরেক্ট কারেন্ট, অনেকক্ষণ ধরে আমি যদি ডিসি ভোল্টেজ এপ্লাই করতে থাকি, মানে সলিউশনের মধ্যে আমি ইলেকট্রোডের মধ্যে আমার ডিসি ভোল্টেজ অনেকক্ষণ ধরে আমি এপ্লাই করছি। তার ফলে সলিউশনের কম্পোজিশন এর কিন্তু চেঞ্জ হতে পারে। মানে কেমিক্যাল রিঅ্যাকশন করতে পারে। মানে ইলেকট্রিক ফিল্ড ইনডিউসড কেমিক্যাল রিঅ্যাকশন কিন্তু ঘটতে পারে। ওকে? তো তার জন্য অনেকক্ষণ ধরে আমি যদি ডিসি ভোল্টেজ সলিউশনের মধ্যে এপ্লাই করি, তার কম্পোজিশন এর কিন্তু চেঞ্জ হতে পারে। ওকে? তো এটা একটা ইম্পোর্টেন্ট পয়েন্ট। এবং নেক্সট হচ্ছে যে কি করে আমরা মেজার করব? মানে এই আয়নিক সলিউশন এর যে কন্ডাক্টিভিটি সেটা আমরা কি করে মেজার in solutions? ওকে? তো এটা কিন্তু খুব ইন্টারেস্টিং। মানে হচ্ছে যখন ইলেকট্রনিক কন্ডাক্ট্যান্স এর ক্ষেত্রে মানে কোন একটা মেটালিক ওয়্যার এর মধ্য দিয়ে যখন ইলেকট্রনস ফ্লো করছিল, সেই ব্যাপারটা চিন্তা ভাবনা করাটা ইজি। মানে সেটা কি? দুটো সাইডে আমি পোটেনশিয়াল এপ্লাই করেছি। একদিকে পজিটিভ, একদিকে নেগেটিভ। তারপর সেটাকে আমরা ওয়্যার দিয়ে কানেক্ট করেছি। তার ফলে পজিটিভ থেকে নেগেটিভ এর দিকে ইলেকট্রন কারেন্ট ফ্লো করছে। ওকে? সেই ব্যাপারটা ভাবনাটা আমরা ভাবতে পারি। তো সলিউশন এর মধ্যে আমরা পোটেনশিয়াল বা কারেন্ট এপ্লাই করব কি করে? ঠিক আছে? তো এই ব্যাপারটা হচ্ছে যে এটা এবং এবং আরেকটা ব্যাপার হচ্ছে সলিউশন এ আমরা বললাম যে সলিউশন এর মধ্যে আমি যদি অনেকক্ষণ ধরে ডিসি ভোল্টেজ এপ্লাই করি, সেটা সলিউশন এর কম্পোজিশন এর চেঞ্জ হতে পারে। তো সেই ব্যাপারটা দূর করার জন্য একটা জিনিস করা হয় যে অনেকক্ষণ ধরে ডিসি ভোল্টেজের বদলে আমরা এসি ভোল্টেজ এপ্লাই করি। তারপর এসি মানে হচ্ছে অল্টারনেটিং কারেন্ট। তো সেটা করলে কি হয়? এসি ভোল্টেজ যদি আমরা এপ্লাই করি তাহলে সেটা এসি মানে মানে তার ফ্রিকোয়েন্সি সেই একটা ফ্রিকোয়েন্সি থাকে, সেই ফ্রিকোয়েন্সিতে সে ভোল্টেজটা ডাইরেকশনটা অপোজিট হয়ে যায়। তার ফলে মানে আ ওই সলিউশন এর কম্পোজিশন এর চেঞ্জ হওয়ার প্রবাবিলিটি অনেকটা কমে যায়। ঠিক? তো ডিসি ভোল্টেজের জায়গায় আমরা এসি ভোল্টেজ এপ্লাই করি। তো ফার্স্ট পয়েন্ট যেটা সেটা হচ্ছে যে 2nd পয়েন্ট হচ্ছে যে কনসেপচুয়াল পয়েন্টটা আমরা সলিউশন এর মধ্যে পোটেনশিয়াল বা ভোল্টেজ কি করে এপ্লাই করি। ওকে? তো এটা বেসিক্যালি এটাও
ভাবাটা খুব সহজ। মানে এটা বেসিক্যালি হচ্ছে একটা কন্ডাক্টিভিটি সেল আছে। সেটাকে কনস্ট্রাক্ট কিভাবে করা হয় এইভাবে। এটা একটা ইলেকট্রন এবং এটা একটা ইলেকট্রোড নেয়া হয়। মানে ধরা যাক প্লাটিনাম ইলেকট্রোড নেওয়া হয়েছে। ২ টো প্লাটিনাম ইলেকট্রোড যেখানে প্লাটিনাম কোট করা আছে। ওকে? তো ২ টো প্লাটিনাম ইলেকট্রোডকে আমরা এরপর সার্কিট দিয়ে কানেক্ট করে দিয়েছি। ওকে? তো এটা হচ্ছে এই দুটো হচ্ছে প্লাটিনাম ইলেকট্রোড। আর এইখানে হচ্ছে সলিউশন। এটা কিন্তু হচ্ছে সলিউশন আছে। ঠিক আছে? এটা এক ধরনের কন্ডাক্টিভিটি সেল হতে পারে। আরেক ধরনের কন্ডাক্টিভিটি সেল হচ্ছে মানে যেখানে দুটো প্লাটিনাম ইলেকট্রনকে ধরা যাক এটা একটা প্লাটিনাম ইলেকট্রন এবং ধরা যাক এটা একটা প্লাটিনাম ইলেকট্রন। ওকে? তো এরপরে এটাকে ওয়্যার দিয়ে কানেক্ট করা হয়। ওকে? এই দুটো প্লাটিনাম ইলেকট্রন এবং এটা বাকিটা হচ্ছে সলিউশন। এখানে সলিউশন ওকে? তো এই দুটো হচ্ছে আপনাদের এরকম কন্ডাক্টিভিটি সেল থাকে। কন্ডাক্টিভিটি সেলে কি হয়? সলিউশন দেয়া হয় মানে ইলেক্ট্রোলাইটিক সলিউশন এবং সেখানে আ ইলেকট্রোড বা প্লাটিনাম ইলেকট্রোড নেওয়া হয় দুটো। যেখানে ব্লাক প্লাটিনাম কোট করা থাকে। প্লাটিনাম ব্লাক কোট করা থাকে। তো এরকম ইলেকট্রোডের মধ্য দিয়ে তো দেন পোটেনশিয়াল যদি আমি এপ্লাই করি তাহলে একদিক থেকে অন্যদিকে মানে একটা ইলেকট্রোড থেকে অপর ইলেকট্রোডের দিকে আয়নস ফ্লো করতে থাকে এবং সেই ফ্লো করার ফলে আমরা কন্ডাক্টিভিটি মেজার করি। তো এই যে প্লাটিনাম ইলেকট্রোড নেওয়া হয়েছে, তো প্লাটিনাম ইলেকট্রোডের যে লেন্থ মানে এই মাঝখানের যে এই যে লেন্থটা দুটো ইলেকট্রোডের মধ্যে যে লেন্থ সেটাকে বলা হয় এল। ওকে? যেটা হচ্ছে লেংথ অফ দ্য সেল, কন্ডাক্টিভিটি সেল। যেটা কিন্তু ওই আ ইলেকট্রনিক কন্ডাক্ট্যান্স এর ক্ষেত্রে লেংথ অফ দ্য মেটালিক ওয়্যার বলেছিলাম। সেটা এটা মানে আয়নিক কন্ডাক্ট্যান্স এর ক্ষেত্রে ব্যাপারটা এরকম। যে সলিউশন এর মধ্যে দুটো প্লাটিনাম ইলেকট্রোড এর মধ্যেকার যে ডিসট্যান্স সেটাকে আমরা বলব লেংথ অফ দ্য কন্ডাক্টিভিটি সেল। ওকে? তো আরেকটা ব্যাপার হচ্ছে এই যে প্লাটিনাম ইলেকট্রোড এর যে এরিয়া অফ ক্রস সেকশন, ওকে? সেইটাকে বলা হয় মানে তার যে এরিয়া সেটাকে বলা হয় এরিয়া অফ ক্রস সেকশন। সেটাকে A দিয়ে ডিনোট করা হয়। যেটা আমরা ওই ইলেকট্রনিক কন্ডাক্ট্যান্স এর ক্ষেত্রে বলেছিলাম যে ওয়্যারের যে এরিয়া বা তার ক্রস সেকশন সেটাকে A দিয়ে ডিনোট করা হয়। তেমনই এই আয়নিক কন্ডাক্ট্যান্স এর ক্ষেত্রে সলিউশন এর মধ্যে প্লাটিনাম ইলেকট্রোড এর যে এরিয়া বা তার যে ক্রস সেকশন সেটাকে A দিয়ে ডিনোট করছি। ওকে? তো বেসিক্যালি এখানে নাও তো বেসিক্যালি এখানে কি হচ্ছে যে সলিউশন এর মধ্যে দুটো ইলেকট্রনের মধ্যেকার যে ডিফারেন্স যে লেন্থ সেটাকে আমরা বলি L দিয়ে ডিনোট করছি এবং ওই ইলেকট্রনের যে এরিয়া বা ক্রস সেকশন সেটাকে আমরা A দিয়ে ডিনোট করছি। ওকে? নাও এই যে L বাই A যে প্রপার্টিটা মানে লেংথ অফ দ্য কন্ডাক্টিভিটি সেল ডিভাইডেড বাই দ্য এরিয়া অফ দ্য ইলেকট্রন। ওকে? সো এটা হচ্ছে লেংথ অফ দ্য সেল ডিভাইডেড বাই এরিয়া অফ দ্য ইলেকট্রন সেটাকে আমরা বলি সেল কনস্ট্যান্ট।
বা সেটাকে আমরা বলি জি স্টার। ওকে, জি স্টার দিয়ে ডিনোট করা হয়। তো সেল কনস্ট্যান্ট এটা কিন্তু কোনো একটা পার্টিকুলার কন্ডাক্টিভিটি সেলের ক্ষেত্রে সেল কনস্ট্যান্টটা কিন্তু ফিক্সড। এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু। কেন কি? কারণ ওই কন্ডাক্টিভিটি সেলের যে দুটো ইলেকট্রোড আছে তার মধ্যেকার যে ডিফারেন্স লেন্থ সেটা কিন্তু ফিক্সড। আবার সেই ইলেকট্রোডের যে এরিয়া সেটাও ফিক্সড। তার জন্য এল বাই এ যে এই যে রেশিওটা পাবো, মানে লেন্থ অফ দ্য সেল ডিভাইডেড বাই দ্য এরিয়া অফ দ্য ইলেকট্রন, সেটাও ফিক্সড হবে। সেটাকে বলা হয় সেল কনস্ট্যান্ট, এটাকে বলা হয় সেল কনস্ট্যান্ট, এবং এটাকে জি স্টার দিয়ে ডিনোট করা হয়। ওকে, তো এরপর আমাদের কন্ডাক্টেন্স এর যে ফর্মুলা ছিল সেটা কি ছিল, যে কাপ্পা কন্ডাক্টিভিটি, কাপ্পা ইকুয়াল টু জি টাইমস এ বাই এল। ওকে, এটা ছিল এখানে এ কে ছিল কন্ডাক্টিভিটি, মানে কাপ্পা ইকুয়াল টু, সরি, জি ইকুয়াল টু কাপ্পা টাইমস এ বাই এল। যেখানে জি ছিল কন্ডাক্টেন্স, কাপ্পা হচ্ছে কন্ডাক্টিভিটি। ওকে, আর এল বাই এটা হচ্ছে সেল কনস্ট্যান্ট জি স্টার। ওকে, নাও এরপর কন্ডাক্টেন্স জি এবং রেজিস্ট্যান্স তার মধ্যে যে ফর্মুলাটা কি ছিল, মানে তো কন্ডাক্টেন্স যেটা জি, সেটা তো এটা হবে জি ইকুয়াল টু, এই ইকুয়েশন থেকে জি ইকুয়াল টু কাপ্পা টাইমস কাপ্পা ডিভাইডেড বাই জি স্টার। ওকে, আবার কাপ্পা আর আর এর মধ্যে কি রিলেশন, মানে তো এটা বেসিক্যালি জি স্টার ইকুয়াল টু এল বাই এ, সেটা ইকুয়াল টু কি হয়ে যাবে, সেটা ইকুয়াল টু হয়ে যাবে আর টাইমস কাপ্পা। ওকে, তো প্রথমে তো আমাকে সেল কনস্ট্যান্টটাকে কোনো একটা কন্ডাক্টিভিটি সেলের সেল কনস্ট্যান্টটাকে তো ডিফাইন করতে হবে, মানে তার ভ্যালুটাকে আমাকে মেজার করতে হবে। তো সেটা কি করে পারবো? সেল কনস্ট্যান্ট ইকুয়াল টু কি হবে, রেজিস্ট্যান্স টাইমস কাপ্পা কন্ডাক্টিভিটি। ওকে, তো এরপর এটাকে সেল কনস্ট্যান্টটাকে বের করা হয় যে কোনো একটা নোন ইলেকট্রোলাইটিক সলিউশন, যেরকম কেসিএল ইউজ করা হয়। বেসিক্যালি কেসিএল কেন ইউজ করা হয়, কারণ বিভিন্ন কনসেন্ট্রেশনে কেসিএল এর যে কন্ডাক্টিভিটির ভ্যালু, কাপ্পার ভ্যালু, তার ভ্যালুটা কিন্তু আমার কাছে নোন। তো এই কন্ডাক্টিভিটির ভ্যালু আমার কাছে নোন কেসিএল সলিউশনের, মানে কোনো একটা নোন সলিউশনের বিভিন্ন কনসেন্ট্রেশনে। ওকে, তো এই নোন কন্ডাক্টিভিটির ভ্যালু, মানে আমি যদি কন্ডাক্টিভিটি সেলের মধ্যে কেসিএল সলিউশন নিয়ে কোনো একটা পার্টিকুলার কনসেন্ট্রেশনের কেসিএল সলিউশন নিয়েছি, নিয়ে তার যে রেজিস্ট্যান্স বা তার প্রথমে তার কন্ডাক্টেন্স যদি মেজার করি, যে তার ইনভার্সটা হচ্ছে রেজিস্ট্যান্স, তাই তো? কন্ডাক্টেন্স কি হবে? কন্ডাক্টেন্স ইকুয়াল টু 1 আপন রেজিস্ট্যান্স। ওকে, তো প্রথমে এই কন্ডাক্টিভিটি সেলের মধ্যে আমি যদি কেসিএল সলিউশন নিয়েছি যার বিভিন্ন কনসেন্ট্রেশনের কন্ডাক্টিভিটিটা নন,
এরপর সেই বিভিন্ন কনসেন্ট্রেশনে আমি যদি সেই সলিউশনের যদি কন্ডাক্টেন্স মেজার করি, সেখান থেকে আমি রেজিস্ট্যান্সের ভ্যালু পেয়ে যাবো। রেজিস্ট্যান্সটা পেয়ে যাবো। তো রেজিস্ট্যান্স এবং কন্ডাক্টিভিটি এরপর আমার কাছে নোন হয়ে গেল। মানে আর এবং কাপ্পা আমার কাছে নোন হয়ে গেল। ওকে? এরপর আর এবং কাপ্পার ভ্যালু এখানে পুট করে আমি জি স্টার বা সেল কনস্ট্যান্ট এর ভ্যালুটাকে আমি ডিটারমাইন করতে পারবো। ওকে? তো প্রথমে কন্ডাক্টিভিটি সেলের সেল কনস্ট্যান্ট বা জি স্টারটাকে কিভাবে ডিফাইন করা হয়? যে কোনো একটা নোন সলিউশন, ইলেক্ট্রোলাইটিক সলিউশন যার কন্ডাক্টিভিটি বা কাপ্পার ভ্যালুটা বিভিন্ন কনসেন্ট্রেশনে আমাদের কাছে নোন, সেটা ইউজ করে তার রেজিস্ট্যান্স বা কন্ডাক্ট্যান্স মেজার করে এই ইকুয়েশনে পুট করে আমি সেই কন্ডাক্টিভিটি সেলের যে সেল কনস্ট্যান্ট মানে জি স্টার, সেটা আমি ডিটারমাইন করতে পারবো। ওকে? তো এখন কাজটা কি? যখনই আমার কাছে ওই কন্ডাক্টিভিটি সেলের মানে সেল কনস্ট্যান্ট জানা হয়ে গেল, মানে জি স্টার যখনই আমি পেয়ে গেলাম, তখন ওই কন্ডাক্টিভিটি সেল ইউজ করে মানে কোনো একটা আননোন ইলেক্ট্রোলাইটিক সলিউশনের কন্ডাক্টেন্স মেজার করে আমি তার কন্ডাক্টিভিটিটাকে মেজার করতে পারি। তাই তো? কি করে? কারণ কি? যে কন্ডাক্টেন্স মানে আর ইকুয়াল টু রো টাইমস এল বাই এ ছিল। 1/r ইকুয়াল টু 1/রো টাইমস এ বাই এল হয়ে যাবে। 1/r মানে জি ইকুয়াল টু 1/রো মানে কাপ্পা টাইমস এ বাই এল। তো এটার মধ্যে আবার জি ইকুয়াল টু কাপ্পা টাইমস 1/জি স্টার। তাই তো? যেটা হচ্ছে সেল কনস্ট্যান্ট। তো এটা হচ্ছে মেইন ফর্মুলা হয়ে গেল এখনো। যার এটা হচ্ছে কাপ্পা মানে হচ্ছে কন্ডাক্টিভিটি, জি হচ্ছে কন্ডাক্টেন্স। তো এই জি স্টার এর ভ্যালুটা আমি জেনে গেছি। কেসিএল সলিউশন থেকে মেজার করে আমি এই জি স্টার এর ভ্যালুটা আমি এখন জেনে গেছি। মানে সেল কনস্ট্যান্ট আমার কাছে নোন। এবার কোনো একটা আননোন সলিউশনের কন্ডাক্টিভিটি ধরা যাক আমাকে মেজার করতে হবে। সেটা কি করে মেজার করব? ওই আননোন সলিউশনের থেকে এই থেকে আমি কাপ্পা আমাকে মেজার করতে হবে ফর অ্যান ইলেক্ট্রোলাইটিক সলিউশন। সেটা কি করে মেজার করব? তো এই ইকুয়েশন থেকে কাপ্পা ইকুয়াল টু কি হবে? জি টাইমস জি স্টার। ওকে? তো প্রথমে ওই কন্ডাক্টিভিটি সেলের মধ্যে মানে যার সেল কনস্ট্যান্ট আমার কাছে নোন, সেই কন্ডাক্টিভিটি সেলের মধ্যে আমি কোন একটা আননোন ইলেক্ট্রোলাইটিক সলিউশন নিলাম। দিয়ে তার কন্ডাক্টেন্স বা রেজিস্ট্যান্স তার মেজার করলাম। সেখান থেকে আমি জি এবং জি স্টার এর ভ্যালুটা আমি পেয়ে যাব। এই ইকুয়েশনে পুট করে সেই ইলেক্ট্রোলাইটিক সলিউশনের কন্ডাক্টিভিটির ভ্যালুটা আমি পেয়ে যাব। ওকে? তো এই হচ্ছে মেইন কাজ। এটা আমরা পরে প্র্যাকটিক্যালও করানো হয় ল্যাবরেটরিতে। তো বেসিক্যালি কি করা হয়? প্রথমে একটা আননোন কন্ডাক্টিভিটি সেলের সেল কনস্ট্যান্টটাকে আমাকে আ জানতে হয়। সেটা জানার জন্য কোন একটা রেফারেন্স ইলেক্ট্রোলাইটিক সলিউশন যেমন কেসিএল সলিউশন যার কন্ডাক্টিভিটির ভ্যালুটা বিভিন্ন কনসেন্ট্রেশন এ নোন, সেটা ইউজ করে তার রেজিস্ট্যান্স বা কন্ডাক্টেন্স মেজার করে আমরা সেই কন্ডাক্টিভিটি সেলের সেল কনস্ট্যান্ট বা জি স্টার এর ভ্যালুটা পেয়ে যাই ১ম এ। ওকে? আছে যে 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 আছে যেটা হবে। তার ফর্মুলা কি? এটা। মানে কন্ডাক্টিভিটি ইকুয়াল টু কন্ডাক্ট্যান্স টাইমস সেল কনস্ট্যান্ট। সেল কনস্ট্যান্ট আমার কাছে নোন হয়ে গেছে এখন। তো এরপর ওই কন্ডাক্টিভিটি সেলের মধ্যে আননোন ইলেক্ট্রোলাইটিক সলিউশন ধরা যাক ম্যাগনেসিয়াম ক্লোরাইড সলিউশন। সেটা আমি দিয়ে তার রেজিস্ট্যান্স বা কন্ডাক্ট্যান্স মেজার করে মানে জি এর ভ্যালুটা পেয়ে যাবো। সেখান থেকে আমি সেই সলিউশনের কন্ডাক্টিভিটি বা কে এর ভ্যালুটা পেয়ে যাবো। ওকে? এই হচ্ছে মেইন কাজ। ঠিক?
ওকে, সো জাস্ট এগুলো জাস্ট এটা চিন্তা ভাবনা করতে হবে। মানে এটা জাস্ট কি করে হচ্ছে কনসেপ্ট। তো নেক্সট লেকচারে আমরা জাস্ট এখান থেকে কন্টিনিউ করব। বেসিক্যালি কিভাবে এই যে কন্ডাক্টেন্স ভ্যালু সেটা কিভাবে কনসেনট্রেশন এর সাথে ডিপেন্ড করে। মানে কনসেনট্রেশন অফ দ্য ইলেকট্রোলাইটিক সলিউশন সেটা আমি চেঞ্জ করলে কিভাবে কন্ডাক্টেন্স এর ভ্যালুটা চেঞ্জ হয় সেটা নিয়ে আমরা ডিসকাস করব। ওকে? ওকে, সো এগুলো নিয়ে জাস্ট ভাবতে থাকো। সো এনাফ ফুড ফর থট টুডে। ওকে, থ্যাংকস।